সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি রহমান রাশেদ। সত্য মিথ্যার আলোচনা, সত্য মিথ্যার রাজনীতি আমাদের আজকের আলোচনার বিষয়। রাজনীতি, জনগণের জন্য রাজনীতি কিংবা রাজনীতির গুণগত মান বা জবাবদিহিতার রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যেমন টকশোর টেবিলে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি অতিথিদের, এবং যেটা নিয়ে আমরা একটা চলমান প্রক্রিয়া, যেটা দিয়ে সরকার যেমন, ক্ষমতাসীন দল যেমন সরকার পরিচালনা করে, দেশ পরিচালনা করে, সেই সাথে সাথে বিরোধী পক্ষে যারা থাকে তারাও গঠনমূলক সমালোচনা করেন, অন্তত তাদের ভূমিকা বিশ্লেষণ করলে যতটুকু আমরা দেখি, তাতে করে যে তাদের যে ভূমিকাটা, সেই ভূমিকা নিয়ে দেশ এগিয়ে যাবে। এবং আলোচনা যেমন থাকে, প্রশংসাও যেমন থাকে, সেই সাথে গঠনমূলক সমালোচনার জায়গাটাও একটা সুস্থ রাজনীতি চর্চা বা গণতন্ত্রের চর্চায় আমরা আশা করে থাকি। কিন্তু সেই ব্যাপারে আমরা একটি প্রতিবেদন আজকে দেখাতে চাই যে সেই জায়গায় গণমানুষের যে আশার কথা বলা হয় বা জনগণের জন্য রাজনীতির কথা যে রাজনৈতিক দলগুলো বলছে, সেটা কি আসলে আলোচনায় থেকে যাচ্ছে, নাকি সেই জায়গায় নতুন কোনো বিষয় আলোচনার জায়গা করে নিচ্ছে। অন্তত কয়েকটি ঘটনা, সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করলে আমরা সেরকমই দেখতে পাই, যেখানে প্রকাশ্যে ক্ষমতার দ্বন্দ্বে চলে আসছে, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথা বলা হচ্ছে, এবং বিশ্লেষকরা কিছু কিছু সময় বলছেন যে দলের মধ্যে অন্তর্কোন্দল এবং সত্য চর্চা কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো সম্প্রতি বারবার ঘুরে ফিরে আলোচনায় চলে এসেছে। সেই জায়গায় প্রশ্ন থেকে যাচ্ছে যে জনগণের জন্য যে রাজনীতির কথা বলছে দলগুলো, সেই জনগণের স্বার্থ কোথায় আলোচিত হচ্ছে আদতে, নাকি কিছুটা ক্ষীণ হয়ে আসছে সেই আলোচনার জায়গাটা বা উপেক্ষিত থেকে যাচ্ছে? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের পুরো আয়োজন জুড়ে। আমাদের সাথে তিনজন বিজ্ঞ অতিথি যুক্ত হয়েছেন, পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। ডক্টর বদিউল আলম মজুমদার আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে, তিনি সম্পাদক সুজন। রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং জনাব এস এম কামাল হোসেন যুক্ত হয়েছেন অনলাইনে, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের আয়োজনে। আশা করি তিনজন আমার কথা শুনতে পাচ্ছেন। আর বেশি কথা এগোবো না, আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, দর্শক প্রতিবেদন দেখিয়ে আসতে চাই আপনাদের, তারপর চলে যাচ্ছি মূল আলোচনায়। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 জাটুয়াই পেত নয়। এটাই হচ্ছে সত্য কথা, সত্য বলতে হবে। আমি বলছি, নেই দুই দলের বাকযুদ্ধ, টান টান উত্তেজনার সরব রাজনীতি এখন যেন শীতনিদ্রায়। তবে হঠাৎ করেই শুরু হয়েছে অদ্ভুত এক সত্য চর্চা, যেখানে প্রতিপক্ষ নিজ দলই। এখন কেন এমন রূপ? বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকায় প্রতিপক্ষ এখন নিজ দলই, যাতে বাড়ছে অন্তর্কোন্দল, সেই সাথে সত্য চর্চাও। অনেকদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নেতারা এখন আর জনগণের সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন মনে করছেন না। তো সুতরাং তাদের নিজেদের কোনো রাজনীতি নেই। একসময় যে রাজনীতির আলাপ জুড়ে থাকতো আমজনতার স্বার্থের কথা, এখন সেখানে প্রকাশ্যে ক্ষমতার দ্বন্দ্ব আর দুর্নীতির শ্বেতপত্র। রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। যে নিজেকে চিনেপতি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন। এর জন্য অবশ্য রাজনৈতিক নীতিহীনতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আমরা মাফিয়া রাজ্য হতে চলেছি। আমি বারে বারে বলছি, মাফিয়াদের অনেক সম্পদ থাকে, কিন্তু সাধারণ মানুষের কিছু থাকে না। এখনো তাই হয়েছে। এটারই আমরা প্রতিফলন দেখছি। দুর্নীতি দুর্বৃত্তায়নের যে বিস্তার ঘটেছে ব্যাপকভাবে, এটা একটা সর্বগ্রাসী, সর্বব্যাপী সমস্যায় পরিণত হয়েছে। এই সংকট শুধু ক্ষমতাসীনে নয়, কাঠগড়ায় বিরোধী পক্ষ। গেল কদিন আগেও সিনিয়র দুই নেতাকে শোকজের ঘটনায় সমালোচনায় বিদ্ধ বিএনপির রাজনীতি, অথচ কথা ছিল সাধারণ মানুষের দাবি নিয়ে যাদের রাজপথে থাকার। বিএনপি তো তাদের কাউন্সিল মিটিং হয় না। মনোনীত বাণিজ্য যতদিন থাকবে, এখানে কোনো দিন এখানে দেশের মধ্যে পলিটিক্যাল পার্টি গড়ে উঠবে না। তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করবেন, এই সব জিনিস তারা জনগণের কাছে স্পষ্ট করতে পারেন নাই। বিশ্লেষকরা বলছেন 50 বছরের স্বাধীন দেশটার রাজনীতির এই ব্যাকরণ না পাল্টালে রেশ টানতে হবে আরও বহুদিন।
আপনার প্রতিবেদন দেখে আসছিলেন। আলোচনায় চলে যেতে চাই। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে শুরুতে আসবো। আমজনতার স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন এসেছে। প্রতিবেদনের ভাষাও তাই বলছিলাম, অন্তত বিশ্লেষকরাও মনে করছেন, এবং সেই সাথে সাথে বিশ্লেষকরা এও বলেছেন যে রাজনীতিতে নীতিহীনতার চর্চাও কি আসলো কিনা বা দায় হিসেবে দেখে কিনা। আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। আপনি রাজনীতির কথা বলছেন। রাজনীতি জিনিসটা কি? রাজনীতি কোনো বস্তু নয়, রাজনীতি কোনো জন্তু নয়। রাজনীতি একটা প্রক্রিয়া। রাজনীতি কি ধরনের প্রক্রিয়া? একটা আলাপ আলোচনার প্রক্রিয়া, একটা সংলাপের প্রক্রিয়া, একটা মত বিনিময়ের প্রক্রিয়া, একটা কম্প্রোমাইজের প্রক্রিয়া। তো এটা যদি না থাকে, আলাপ আলোচনা এবং সমস্যার সমাধান, তাহলে সেখানে রাজনীতি থাকে না, এখানে অপরাজনীতি হয়। দুর্ভাগ্যবশত আমাদের এখন রাজনৈতিক প্রক্রিয়া, আমাদের এখন নয় বা বহুদিন থেকেই আমাদের এই দেশে সেই রাজনৈতিক প্রক্রিয়া অকার্যকর, দুর্ভাগ্যবশত। আর একটা গণতান্ত্রিক দেশের জন্য 3টে স্তম্ভ দরকার। একটা হলো এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, আরেকটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক মূল্যবোধ হলো গণতন্ত্রে বিশ্বাস করা, গণতান্ত্রিক আচরণ করা, সহনশীলতা প্রদর্শন করা, অন্তর্ভুক্তিকরণ নীতি অনুসরণ করা। তারপরে হলো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এরম যার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হবে। আর আরেকটা স্তম্ভ হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যে কতগুলো প্রতিষ্ঠান কার্যকর হলে যে ক্ষমতার অপব্যবহার হয় না, ক্ষমতা কুক্ষিগত হয় না, মানুষের অধিকার নিশ্চিত হয়, দুর্নীতি দুর্বৃত্তায়ন হয় না, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়। তো এই দুর্ভাগ্যবশত আমাদের এই 3 ক্ষেত্রে আমরা এই যে সামনের দিকে অগ্রসর হচ্ছে না। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, দেখব যে এই 3টে স্তম্ভের দিকে যদি তাকাই, তাহলে দেখব আমরা সেখানে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এবং ট্রাম্পের মতো একটা নিকৃষ্ট মানুষ, সে স্বৈরতন্ত্রে বিশ্বাস করে, সে ক্ষমতা কুক্ষিগত বিশ্বাস করে, এবং সে উগ্রবাদী মানসিকতা, হোয়াইট সুপ্রিমিস্ট শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব, এই ধরনের মানসিকতা সে প্রচার প্রকাশ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 250 বছরের গণতান্ত্রিক চর্চার পরেও এইরকম মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। কিন্তু সেখানে তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করেছে তাদের প্রতিষ্ঠান। ট্রাম্প গত 4 বছরে এই প্রতিষ্ঠানগুলোকে অনেক দুর্বল করেছে, তবুও প্রতিষ্ঠানগুলো কার্যকারিতা প্রদর্শন করেছে। তো এই মানবিক দুর্বলতা আর প্রতিষ্ঠানের ওই যে সক্রিয়তা, প্রতিষ্ঠানের সক্রিয়তা, পটেন্সি অফ দি ইনস্টিটিউশন ফাংশন, যার ফলে যে ট্রাম্প চেষ্টা করেও যে বাইডেন নির্বাচনে জিতেছে সেটা ঠেকাতে পারেনি। আর গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, সেখানে অনেক রকম অভিযোগ তুলেছে তারা, 60টার মতো তারা মামলা করেছে, কিন্তু এই মামলাগুলো একটাও কিন্তু আদালত থেকে ইতিবাচক সাড়া পায়নি। তো তাহলে ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়াও কাজ করেছে, কিন্তু মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এবং দুর্ভাগ্যবশত আমাদের মূল্যবোধের অবক্ষয় আমাদের এখানে ব্যাপক। আমি এই যে এক দলের কথা বলছি না, সব দলের মধ্যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিনা, এবং গণতন্ত্রে যদি বিশ্বাস করতাম তাহলে গণতান্ত্রিক আচরণ করতাম, সহনশীলতা প্রদর্শন করতাম, অন্তর্ভুক্তিমূলক আমরা আচরণ করতাম, আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করতাম, এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতাম। দুর্ভাগ্যবশত সেই সংস্কৃতি আমাদের দেশে গড়ে ওঠেনি। তো এটাই আমাদের সমস্যা। আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠেনি, এবং একই সাথে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এখন ভেঙে গিয়েছে দুর্ভাগ্যবশত। জি, জনাব এস.এম. কামাল হোসেন, আপনার কাছে একটু আসি। বিশ্লেষকরা বলছিলেন যে ক্ষমতাসীন দল অনেক বছর একই দল ক্ষমতায় থাকার কারণে এই অন্তর্দ্বন্দ্বের তৈরি হয়েছে, বা তারা জনগণ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি কি এটার সাথে একমত, বা কি মনে করেন এই ব্যাপারে? দলের ভিত্তি, আপনারা ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। রাজনৈতিক দলের ভিতরে দ্বন্দ্ব থাকে, প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এর অর্থ না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়। আমরা মনে করি যে রাজনৈতিক দল গঠনের মধ্যে দিয়েই সেই দলের ভিতরে প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, একজন আরেকজনের বিপক্ষে সমালোচনা করেন, কথা বলেন। এটাই হচ্ছে গণতন্ত্রের একটা
আমি বলি যে একটা সুবাহ দলের ভিতর প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবেই, কিন্তু ক্ষমতাসীন দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এইটা যারা বলেন তারা জনগণের কথা তারা শোনেন না। কারণ জনগণ থেকে যদি ক্ষমতাসীন দল বিচ্ছিন্ন হয় তাহলে আজকে প্রধানমন্ত্রীর সম্পর্কে বিদেশি সংস্থা IRI তাহলে মন্তব্য করতো না যে 83% লোক আজকের সরকার প্রধানের প্রতি সমর্থন করে এবং তাদের প্রতি আস্থা আছে। দেখেন রাজনীতির মূল লক্ষ্য কি? রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছেন এই জনপদের মানুষের জন্য কথা বলা, যেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের জন্মের মধ্যে দিয়ে পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল, গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য। আমি অতীত ইতিহাস টানবো না, শুধু এইটুকুই বলতে পারি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে তার মূল লক্ষ্য। জনাব এস এম কামাল হোসেন, আপনি দলে বা ক্ষমতাসীন দলের সরকার পরিচালনার সময় প্রতিযোগিতার কথা বলছিলেন, যেটা কিনা সুস্থ প্রতিযোগিতা সবাই চায় এবং সেটাই দেখবে, কিন্তু অন্তর্দ্বন্দ্বের যে কথাগুলো বলা হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং যিনি বর্তমান মেয়র তারা একজন আরেকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন। এটাকে কি আপনি প্রতিযোগিতা বলছেন, নাকি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, দুর্নীতির বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে। যেমন আমি কিছুদিন আগে দেখলাম মেজর আক্তার সাহেব বিএনপি নেতা, উনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে চাই, বিএনপির নেতারা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির দায়ে সবাই অভিযুক্ত। এবং আমি টেলিভিশনেই দেখেছি তার সাক্ষাৎকার। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার মতো, শেখ হাসিনার বিকল্প এখনো বিএনপির ভিতরে কেউ নাই, যারা ছিল তারা দুর্নীতিগ্রস্ত। আপনি যেটা বলছেন যে এইখানে কে কি বললো, তারা নিচের লেভেলে, হ্যাঁ, একজন সাবেক মেয়র, একজন বর্তমান মেয়র। সাবেক মেয়র, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছেন, তিনি যে কথাগুলো বলেছেন বর্তমান মেয়র সম্পর্কে, সেই কথাটা কতটা যথার্থ আছে এইটা হয়তো যারা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করছে তারা খুঁজে বের করবে। উনি যে কথা বলেছেন সাবেক মেয়র, আমি মনে করি কথাটা ঠিক না। আমি এই প্রসঙ্গে বলতে চাই না, আমি যেটা বলতে চাই, দেখেন আজকে যারা বলছেন যে সরকারি দল মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারা ভুল মেসেজ দিচ্ছে, তারা ভুল মেসেজ দিচ্ছে। অর্থাৎ জনগণ থেকে বিচ্ছিন্ন কিছু লোক ঘরের ভিতর বেশি মূল্যায়ন করেন যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। কারণ এই সরকারের যে উন্নয়নের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ওনরা চোখে দেখেন না, কারণ ওনরা অনেকটা অন্ধ থাকেন এই সরকারের প্রশ্নে। আর গণতন্ত্রের কথা বলুন, আলোচনার কথা বলেন, হ্যাঁ, রাজনীতিতে আলোচনা হচ্ছে সবচাইতে ভালো দিক। সকল সমস্যা আলোচনার মাধ্যমে করা যায়, কিন্তু সেই রাজনৈতিক আলোচনাটা তো কিসের ভিত্তিতে হবে? আজকে আমার মূল জায়গায় আলোচনা করতে হবে। আমি কোনটা বিশ্বাস করি? আমি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, আমি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আমি আমার মূল রাজনীতিকে বাদ দিয়ে বারবার আলোচনা কথা বললে তো আলোচনা হবে না। আলোচনা তো একটা ভালো দিক, রাজনীতিতে আলোচনা একটি ভালো দিক। সংকট সমাধানের জন্য আলোচনা দরকার। এখন আলোচনার টেবিলে ডাকলাম, আপনি আলোচনার টেবিলে আসবেন না, আপনি সরকারের সমালোচনা করবেন, আর কথা বলার সবকিছুর অধিকার এই সরকারই তো দিয়েছেন। জি, সরকারের কাজ সমালোচনা করা, অন্তত বিরোধী দল কাগজে কলমে বলি বা জনপ্রিয়তার বিচারে বলি, যে দলই হোক না কেন। শামসুজ্জামান দুদু আছেন, নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। বিএনপি কি করছে সেই ক্ষেত্রে? কিসের ব্যাপারে? রাজনীতির ব্যাপারে, রাজনীতির মাঠে বিএনপির ভূমিকা নিয়ে যদি কথা বলি, ব্যাপারে রাজনীতির মাঠে বিএনপির ভূমিকা নিয়ে যদি কথা বলি। রাজনীতি আছে মানব সভ্যতার একটি সামগ্রিক দিক। রাজনীতি ছাড়া কোন দেশ বা মানব জনগোষ্ঠী আমাদের দেশে বা পৃথিবীতে চলমান নেই। রাজনীতিটা যদি সঠিক হয়, গণতান্ত্রিক হয়, মানব কল্যাণমুখী হয়, তাহলে এক ধরনের হবে। আর রাজনীতিটা যদি
স্বৈরতান্ত্রিক একপাক্ষিক অথবা একদলীয় হয়, তাহলে আরেক ধরনের হবে। তো বাংলাদেশের রাজনীতি বলতে এখন যেটা আছে, গত 10-12 বছর ধরে আমরা যেটা দেখছি, বিশেষত 14 সালের পর থেকে, সেটা আমার বিবেচনায় মনে হয়েছে যে গত 50 বছরের রাজনীতিতে সব থেকে অস্থির একটি সময়। এটাকে গণতান্ত্রিক রাজনীতি বলা যাবে না, অংশগ্রহণমূলক রাজনীতি বলা যাবে না, সাংবিধানিক রাজনীতি বলা যাবে না। এটাকে একপক্ষীয় একদলীয় স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি। এবং সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ঢুকে পড়ার ক্ষেত্রে বর্তমান শাসক শ্রেণী বা রাজনৈতিক দল, শাসককারী রাজনৈতিক দল এটা নেতৃত্ব দিয়েছে। এর থেকে বেরিয়ে আসার যে পথ, সেটি এই শাসনতান্ত্রিক বলেন, গণতন্ত্র, স্বৈরতান্ত্রিক বলেন, এর বাইরে যারা অবস্থান করছেন, শুধু রাজনৈতিক দল, নানান প্রকার শ্রেণী পেশার মানুষ, যখন এটার বাইরে একটি কার্যকর ভূমিকা তারা উপস্থাপন করতে পারবে, তখন এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো। লক্ষণীয় বিষয় দেখেন যে সাইদ খোকন সাহেব এবং তাপস সাহেব, একজন দোকান দিয়েছে, একজন ভাঙছেন, একজন দুর্নীতির অভিযোগ করছেন, আরেকজন মামলা করছেন, একই দলের। এই জিনিসটা কেন হচ্ছে? এই দলের এখন নেতৃত্ব পর্যায়ে আমার বিবেচনায়, আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হচ্ছে যে কোনো চেইন অফ কমান্ড নাই। অর্থাৎ তারা যেটা মনে করছেন তারা সেটা করছেন। একপক্ষীয় রাজনীতিতে, গণতন্ত্র বিবর্জিত রাজনীতিতে এটা স্বাভাবিক। সেই কারণে আমার কাছে মনে হয়েছে জনগণের অংশগ্রহণ, যেমন নির্বাচনে দেখেন মানুষ ভোট দিতে পারে না, যেমন আওয়ামী লীগের 20-25% ভোট আছে, বিএনপিরও আছে 20-25%, অন্যান্য রাজনৈতিক দলেরও আছে, কিন্তু এখন 5% ভোটেও নির্বাচন কমিশন জাতীয় সংসদের সদস্য হিসাবে পাশ করিয়ে দিচ্ছেন। তার মানে আওয়ামী লীগেরও যে 25% ভোট আছে তারা যাচ্ছে না, যদি বিএনপির কথা, অন্যান্য রাজনৈতিক দলের কথা বাদ দিতে। তো অংশগ্রহণমূলক যে ভূমিকাটা থাকার দরকার, যেটা 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম, সেই অংশগ্রহণটা কারা নিশ্চিত করবে? সেটা জনগণ নিশ্চিত করবে, রাজনৈতিক দল নিশ্চিত করবে। দেখেন ক্ষণে ক্ষণে এই জিনিসগুলোর পরিবর্তন আসছে। যেমন 73 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে যে বিতর্ক উঠেছে, তারপরেও কিন্তু দেশটা অংশগ্রহণমূলক সংসদীয় পদ্ধতি ছিল। কিন্তু 75-এর 25শে জানুয়ারি আমরা একেবারে উত্তর থেকে দক্ষিণে চলে যাই, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র পরিহার করে রাষ্ট্র শাসিত শুধু গ্রহণ করি না, একদলীয় ব্যবস্থা। সকল রাজনৈতিক যেখানে তন্ত্রের জন্য যুদ্ধ, এক সাগরের রক্তের বিনিময়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছে, সেই অধিকারটা কি? সেই ভোটের অধিকার আমাদের নাই, গণতন্ত্রের আমার অধিকার নাই, শাসনতান্ত্রিক অধিকার নাই, অংশগ্রহণ, সেই অধিকার প্রতিষ্ঠার কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোরও ভূমিকা আছে। আপনাদের দলের দিকে যদি তাকাই, তাহলে গেল কদিন আগেও সিনিয়র 2 নেতাকে শোকজের ঘটনায় বিএনপি রাজনীতি সমালোচনার শিকার হয়েছে, সমালোচনা বিদ্ধ হয়েছে। ঠিক এই বিষয়ে আপনার মতামত আপনি আশা করব। তার আগে একটা বিরতি থেকে আসছি, বিরতি থেকে এসে আপনার কাছে এই উত্তরটা নিতে চাই আমি। দর্শক, CSRM মুক্তবাগ দেখছেন, একটা বিরতির সময় আছে, সাথেই থাকুন, একটু পর আসছি আমরা। স্বাগত জানাচ্ছি, CSRM মুক্তবাগ দেখছেন। সত্য মিথ্যা রাজনীতির আলোচনায় আমরা ছিলাম। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসবো। বর্তমান পরিস্থিতির জন্য অংশগ্রহণমূলক রাজনীতির অনুপস্থিতিকে আপনি দায়ী করছিলেন। এই যদি অবস্থা হয়, তবে সেই অবস্থা উত্তরণে বিএনপি কেউ করছে? বিএনপি তার সাধ্যমতো চেষ্টা করছে। সে তার ফ্রন্টের মধ্য দিয়ে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সে এই সরকারের উপরে যে চাপ প্রয়োগ
বা পরিবর্তনের রাজনীতিতে যাওয়া, এগুলো করার সে চেষ্টা করছে। তবে আমি একটু আগে বিশ্লেষণ করে বলেছি যে গণতান্ত্রিক পদ্ধতিকে রাজনৈতিক পরিস্থিতি থাকলে রাজনৈতিক দল যে স্পেস পায় ভূমিকা পালন করা, জনমত গঠনের, সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরার যে সুযোগ, ত্রুটি বিচ্যুতি তুলে ধরার ক্ষেত্রে কি আপনারা নিজেদের সফল দাবি করবেন? আমি তো কথাটা শেষ করতে পারলাম না। জি জি বলুন। গণতান্ত্রিক পদ্ধতি এবং স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নিশ্চিতভাবে কিছু অধিকার ভোগ করবেন, আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হলে পরে কানটা ধরে আপনাকে উঠা বসা করাতে পারে, জেলখানায় নিয়ে যেতে পারে, আপনার টেলিভিশনও বন্ধ করে দিতে পারে, যখন খুশি যা খুশি তাই করতে পারে, যেমন খুশি তেমন সাজো, অর্থাৎ সরকারের ইঙ্গিতে চলতে হয়। তো সেই জায়গায় একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থা যে ভূমিকাটা পালন করতে পারে, স্বৈরতান্ত্রিক অবস্থায় সে ভূমিকাটা পালন করতে পারে না বলে ৭১ সালে আপনার ২৬শে মার্চের আগ পর্যন্ত রাজনৈতিক দল যে ভূমিকা পালন করেছে, ২৬শে মার্চের পরে একটা সরকার যখন হানাদারি ভূমিকায় অংশগ্রহণ করে, তখন কিন্তু বাংলাদেশের জাতিগতভাবে মুক্তির লড়াই, সেই মুক্তির লড়াইটা তখন গণতান্ত্রিক থাকে না, সেটা সশস্ত্র হয়েছে। এটা ৭১ সাল। তাহলে পরে এখন কি হবে? এখন অংশগ্রহণমূলক রাজনীতি না হলে মানুষের কাছে আপনাকে যেতে হবে, মানুষকে উজ্জীবিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে তাকে দাঁড় করাতে হবে। কিন্তু সম্প্রতি আপনাদের দলে 2 সিনিয়র নেতাকে শোকজ করা হয়েছে, ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করেন যদি। এটা যে কোনো রাজনৈতিক দলে যদি মনে করে তার কোন সহকর্মীকে তার কর্মকাণ্ড সম্বন্ধে জিজ্ঞাসা করার অবকাশ আছে, জানার অবকাশ আছে, তাহলে শোকজ করতেই পারে আমার বিবেচনায়। এবং যাকে শোকজ করে সে যদি মনে করে যে পার্টির কাছে তার কৈফিয়ত দেওয়ার সুযোগ আছে, অথবা বলার সুযোগ আছে, ব্যাখ্যা করার সুযোগ আছে, সে সেটি করবে। তো শোকজটি আমার কাছে উদ্ভূত পরিস্থিতিতে খুব বড় কোনো বিষয় বলে আমার কাছে মনে হয় না। যদিও মনে হতে পারে যে একটু দূরত্ব বেড়েছে বা অন্যভাবে করা যেত, তা আমার কাছে মনে হয় দুই পক্ষকেই একটা গঠনমূলক ভূমিকার মধ্যে দিয়ে গেলে শোকজ পার্টিকে সমৃদ্ধ করে, পার্টিকে ঐক্যবদ্ধ করে, পার্টিকে গণতান্ত্রিক সিস্টেমে আরো এগিয়ে নেয়, এটা আমার কাছে মনে হয়। জি ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। এস এম কামাল হোসেন, আপনার কাছে আসি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। আমি ওই প্রশ্নের উত্তর আগে দেব। দুদু ভাই অনেকগুলো কথা বলছে, আপনি আবার এই প্রশ্নগুলোর উত্তর দিই, তারপর আপনি সড়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাইয়ের কথার উত্তর আমি পরে দেবো। দুদু ভাই আমার বড় ভাই অনেকগুলো কথা বলেছেন। উনি বঙ্গবন্ধুর সরকারকে টেনে এনেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি ঐক্যবোধে বাংলাদেশটাকে স্বাধীন করেছেন এবং একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, ধ্বংসস্তূপের উপরে দাঁড়ানো বাংলাদেশ, সেই বাংলাদেশকে গড়ার প্রত্যয় নিয়ে উনি যাত্রা শুরু করেছিলেন। এবং সেই বাংলাদেশেই স্বাধীনতা বিরোধী শক্তিরা এবং অতি বিপ্লবীরা মুসলিম বাংলার স্লোগান দিয়েছে, সেই বাংলাদেশে ঈদের জামাতে এমপিকে গুলি করে হত্যা করেছে, সেই বাংলাদেশে পাটের গুদামে আগুন দিয়েছে, রেল লাইন উপড়ে ফেলেছে। বঙ্গবন্ধু বাঙালির অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সেদিনকে মহান জাতীয় সংসদে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে নিয়ে সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে একটি জাতীয় প্ল্যাটফর্ম করেছিলেন, যার নাম দিয়েছিলেন বাকশাল। এবং দুদুভাই সেই কথাটা বললেন অন্যভাবে, এবং সেটা বঙ্গবন্ধুর পরীক্ষামূলক। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান সাহেব অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন এবং উনি বললেন যে এখন স্বৈরাচারের আমল, এখন একনায়কতন্ত্রের আমল। আমি একটু প্রশ্ন করতে চাই যে তখন বিচারপতি ছায়েম সাহেব রাষ্ট্রপতি ছিলেন, উনি একটা বই লিখেছিলেন, সেই বইটা ছিল যে লাস্ট ফেস, এক বঙ্গভবন লাস্ট ফেস। সেই বইটা পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে বাজেয়াপ্ত করেছিল। সেই বইতে মুদ্রা কথা হচ্ছে যে রাতের অন্ধকারে জিয়াউর রহমান কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে বিচারপতি ছায়েম সাহেবের কাছ থেকে ক্ষমতাটা লিখে নেন, নিয়ে উনি যে নির্বাচন করেছিলেন সামরিক শাসক থেকে হানা ভোট করেছিলেন, সেটাও অবৈধভাবে করেছিলেন। গণতন্ত্রের কথা বলেন, 79-এর
আপনি জানেন মুক্তিবাহিনীর প্রধান জেনারেল উসমানী রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। 4:45টার সময় কেরানীগঞ্জের নির্বাচনে, একটি কেন্দ্রের নির্বাচনে ডিক্লার দেওয়া হয়েছিল, উসমানী সাহেব 0 ভোট পেয়েছিলেন। উনি গণতন্ত্রের কথা বলেন, স্বৈরতন্ত্রের কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শত শত সেনা অফিসারদের প্রহসনের নামে বিচার করে। আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমি যদি এই প্রসঙ্গে একটু আসি আপনার কাছে। না, আমার কথা শুনিও, উনি অনেক কথা হত্যা করেছেন। উনি বিমান বাহিনীর উপর 4.5 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছেন। সেদিন স্লোগান ছিল সাবাস সাবাস জিয়া বাই 7 খুনের মামলার আসামি আজকে মুক্ত হয়, অর্থাৎ শফিউল আলম প্রধানকে মুক্ত দিয়েছিলেন। আপনি যেটা বলেন আজকে গণতন্ত্রের কথা বলেন, আমরা এই সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দুদুভাই সেই ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। আমরা 91 সালে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে নিয়েছিলাম। জি, কিন্তু যখন দলের মধ্যেই যখন একই নেতা যখন আবার রাজনৈতিকভাবে সমালোচনার জায়গায় বক্তব্য দেন বা নির্বাচনকে সামনে রেখে যখন নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন রাখেন, সেটাকে কি বলবেন? নির্বাচন পদ্ধতি নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমি আপনার বলি, আজকে গণতন্ত্রের এই সরকার তো সবার সাথে আলোচনা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যদি কেউ ঘরে বসে নির্বাচন পরিচালনা করে, বলেন তো এই আমলে নির্বাচনে কোথাও সংঘাত হয়েছে, কোথাও রক্তপাত হয়েছে? এই ঢাকা শহরে নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী গ্রিন রোড একটি নির্বাচন কেন্দ্রে গিয়েছিলেন, যুব দলের কর্মী, উনি গাড়িতে নামার সঙ্গে সঙ্গে নেত্রী গাড়িতে নামার সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি করেছিলেন। এই ঢাকার শহরে মেয়র হানিফের নির্বাচন হয়েছিল, 7 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছিল। দুদুভাই যেটা বললেন গণতন্ত্রের কথা বললেন, ওনাদের নেতা ছিল বি চৌধুরী, মুক্ত অঙ্গনে যেতে পারেন না, রেল লাইন দিয়ে যুব দলের ছাত্র দলের নেতা কর্মীরা দাঁড়িয়ে নিয়ে বেড়েছিলেন মারার জন্য বি চৌধুরীর মতো লোককে। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা। আমি একটু আপনার কাছে সময় চেয়ে নিচ্ছি, আমি একটু জনাব বদিউল আলম মজুমদারের কাছে যেতে চাই। আমি একটু বলি, এই আমলে তো অ্যাকশন, এই আমলে আমার হাতে আসলে সময় স্বল্পতা রয়েছে, আমি আসবো আপনার কাছে আবার। টেলিভিশনে কথা বলার অধিকার আছে, জি, টেলিভিশনে কথা বলার অধিকার আছে, মিছিল মিটিং করার। এখন মিছিল মিটিং এর নামে যদি কেউ 9 জায়গায় বাসে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়, তাহলে তো এটা মিছিল কথা না, এটা অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে আসি। সভা বা সমাবেশ করার অংশগ্রহণের কথা বলছিলেন, অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে তো পারস্পরিক ব্যাখ্যা শুনলেনি বা বক্তব্য তো শুনলেনি। তা আমার মনে হয় আমরা স্বাধীনতার জন্মলগ্নে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা পরস্পরের সাথে সহযোগিতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আমরা চর্চা করেছি। এরপরে 90 সনে আমাদের একটা সুযোগ হয়েছিল, প্রধান রাজনৈতিক দলগুলো 3 জোটের রূপরেখা করে তখন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচনের পরে 2-1টা ক্ষেত্র ছাড়া আলাপ আলোচনা তেমন হয় নাই। যেমন সংসদীয় পদ্ধতি ওই যে পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে একটা আলাপ আলোচনা হয়েছিল, কিন্তু ক্রমাগতভাবে আমরা ওই যে অন্তর্ভুক্তিকরণের পরিবর্তে আমরা বিভক্তিকরণের রাজনীতি আমরা চর্চা করেছি। এবং যেটার আরেকটা সুযোগ হয়েছিল, একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি, 2008 সালের নির্বাচনের পরে এবং 2008 সালে আওয়ামী লীগ একটা যুগান্তকারী একটা এই যে নির্বাচন ইশতেহার দিয়েছিল, সেই দিন বদলের সনদ, সেখানে তারা সুস্পষ্ট অঙ্গীকার করেছিল যে তারা এই রাজনৈতিক বিভক্তি অবসান ঘটাবে এবং আরো অনেকগুলো সমস্যার সমাধান করবে, দুর্নীতি দুর্বৃত্তায়ন থেকে অনেকগুলো অত্যন্ত যুগান্তকারী তারা অঙ্গীকার করেছিল। এবং আমার মনে আছে, এবং ইট ওয়াজ এ প্রাউড মুভমেন্ট, আমি মনে করি যে নির্বাচনের পরে 30শে ডিসেম্বর যে তখনও প্রধানমন্ত্রী হননি, শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন যে বিরোধী দলে আমি সংখ্যার দিক থেকে বিচার করব না, এবং খালেদা জিয়াকেও, তার বহু অভিজ্ঞতা আছে, তাকেও আমরা কাজে লাগাবো তিনি যদি ওই যে অংশগ্রহণ করতে চান। তো ওই রকম একটা আমার মনে হয় অন্তর্ভুক্তিকরণ এবং পরস্পরের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যা সমাধানের একটা ওই যে একটা সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এটা ক্রমাগতভাবে বদ্ধ হয়ে গিয়েছে
এবং এখন আর এই যে আমরা অন্তর্ভুক্তিকরণের পরিবর্তে বিএনপির আমলেও তারা করেছে নিশ্চিহ্নীকরণের রাজনীতি, এখনো ভিন্নভাবে নিশ্চিহ্নীকরণের রাজনীতি চলছে দুর্ভাগ্যবশত, এবং এটার পরিণতি কিন্তু সফলতা ব্যর্থতার জায়গায় যেহেতু রাজনীতিদেরকে কাঠগড়ায় দাঁড়ি করাচ্ছেন, সুশীল সমাজের ভূমিকা কি তাও একটু আপনার কাছে জানতে চাইবো। বিরতির পরে এসে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। সিএসআর এর মুক্তবাক দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকুন, একটু পরে আসছি আমরা। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে আছি। সুশীল সমাজের ভূমিকার কথা এসেছিল, একটু জানতে চাইবো যে তাদের বক্তব্যে, তাদের ভূমিকায় কি আসলে জনগণের আশার প্রতিফলন ঘটছে? জনাব বদিউল আলম মজুমদার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নেন। নাগরিক সমাজ বা সুশীল সমাজ তারা কারা এবং তাদের ভূমিকাই বা কি? আপনি যদি সংজ্ঞার দিকে তাকান তাহলে দেখবেন যে এমনকি রাজনৈতিক দলও নাগরিক সমাজের অংশ, এবং রাজনৈতিক দলেরও যারা ক্ষমতায় যায়, এই যেমন কামাল সাহেবরা, তাদের কিন্তু যাদের ওনাদের নির্বাচনী ইশতেহার ভিত্তিতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, রাষ্ট্র সরকার পরিচালনা করে, তাদেরকে দায়বদ্ধ করা কিন্তু তাদের ওই যে ওটাই আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দলও ওই নাগরিক সমাজের অংশ। তো নাগরিক সমাজ হলো, আমরা যদি আমাদের সাংবিধানিক কাঠামোর দিকে তাকাই যে জনগণ সকল ক্ষমতার মালিক, আমরা ভোটের মাধ্যমে আমাদের ক্ষমতার একটা অংশ নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করি, যাতে তারা আমাদের স্বার্থে, আমাদের কল্যাণে সরকার পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। এখন সেখানে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কুক্ষিগত হয়, সেখানেই হলো নাগরিক সমাজের ভূমিকা, নাগরিকদের ভূমিকা। নাগরিকরা যদি সোচ্চার থাকে, নাগরিকরা যদি ওই যে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠিত হয় এবং তারা যদি ওয়াচডগের ভূমিকা পালন করে, তাহলে কিন্তু ওই যে একটা গণতান্ত্রিক এবং স্বচ্ছ দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের দেশে আমাদের নাগরিক সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এই ফায়দা দেওয়ার মাধ্যমে আমাদের সাংবাদিকদের বিভক্ত করা হয়েছে, আমাদের এই যে শিক্ষকদের বিভক্ত করা হয়েছে, সবাইকে বিভক্ত করে ফেলা হয়েছে। এবং এই যে নাগরিক সমাজ মানে নিরপেক্ষ নাগরিক সমাজ, যারা জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে কথা বলে। জি, অনেক অনেক ধন্যবাদ। এটা প্রায় বিলুপ্ত প্রায়। আমরা কিছু আছি এখনো, আমরা খুব বেশি সময় পাবো না। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসি। বিএনপি গণতান্ত্রিক বা রাজনৈতিক দল হিসেবে সামনের দিনগুলো কিভাবে এগোবেন বলে আপনারা পরিকল্পনা করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে, বাংলাদেশের প্রথম এখন কাজ হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, ভোট অধিকারকে প্রতিষ্ঠা করা, সাংবিধানিক সরকার ফিরিয়ে আনা। এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, ধরেন সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন অথবা প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, বিচারালয়, সবগুলো এখন একপক্ষীয় একটি পদ্ধতির মধ্যে চলে গেছে। যেমন নির্বাচনে যে ঐতিহ্যটা বাংলাদেশে ছিল, সেই ঐতিহ্যটা এখন ভুলন্টিত। আমার ব্যক্তিগত এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি হতে পারে বলে মনে করেন? এই জিনিসগুলো যখন মানুষ উপলব্ধি করবে এবং রাজনৈতিক দল দক্ষতার সঙ্গে তাদেরকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের সপক্ষে ভূমিকা পালনে রাস্তায় নামিয়ে আনতে পারবে। অর্থাৎ নির্বাচন যখন নেই, তখন গণঅভ্যুত্থান ছাড়া আর কোনো গণতান্ত্রিক পদ্ধতি নাই। রাজনৈতিক দল হিসাবে এখন এই প্রতিবাদে সোচ্চার হয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এগোতে হবে। এটাই এখন বর্তমান সময়ের সব থেকে জরুরি কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও তাই মনে করে। জি, অনেক ধন্যবাদ। জনাব এস এম কামাল হোসেন, আপনার কাছে আসি। সেতুমন্ত্রী ভাইয়ের প্রসঙ্গে আসতে চেয়েছিলাম। উনি এই কথাও বলেছিলেন যে তিনি সত্য বললে তার উপর হামলার হুমকি এসেছে বা আসছে, এরকম একটি বক্তব্য ছিল। সার্বিকভাবে একটু আপনার কাছে আসি, ব্যাখ্যা সহ যে পরামর্শগুলো দেবেন। আজকেও একটা 5 ঘন্টা আগে প্রথম আলোতে প্রকাশ করেছে, তিনি নির্বাচনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করছিলেন। শোনেন, বিচ্ছিন্নভাবে উনি কি বলছেন এটা আমার কাছে দত্তব্য বিষয় না। আমি যেটা মনে করি, দুদুভাই যেটা বলছেন যে আসলেই ওনারা গণঅভ্যুত্থান কিন্তু 2015 সালের অবরোধের মাধ্যমে শুরু হয়েছে, সেই অবরোধ কিন্তু এখনো বন্ধ হয়, আনুষ্ঠানিকভাবে কিন্তু অবরোধ বন্ধ করেনি, এখনো অবরোধ আছে বাংলাদেশ। আর আমরা মনে করি বাংলাদেশের জনগণ
আপনার আজকের সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং বিশ্বাস আছে বলেই আজকে বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে। এবং তার কারণ আজকে ঘরে তারা খেয়ে ফেরে ভালো আছে, ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ছুটি, আপনার 30 প্রকারের ঔষধ, 18,000 কমিউনিটি ক্লিনিক, বছরের শুরুতে এক সেট নতুন বই পাচ্ছে। আজকে পদ্মা সেতু হয়েছে, যেটা বলেছিলেন দুদুভাইয়ের নেতৃত্বে, এই পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে জীবনে হবে না, হইলে ভাঙা জোড়া তালি দিলে কেউ হাঁটতে পারবে না। সেই পদ্মা সেতু হচ্ছে, মানুষ দেখছে তারা ভালো আছে, ব্যবসায়ীরা দেখছে তারা ভালো আছে, চাকরিজীবীরা দেখছে ভালো আছে, সাধারণ মানুষ দেখছে ভালো আছে। হ্যাঁ, আমার বদিউজ্জামান ভাই যেটা বলেন যে সুশীল সমাজ যদি গঠনমূলক সমালোচনা করলে একটি দল সরকারের জন্য সেইটা উপদেশমূলক, কিন্তু অনেক সময় আমাদের দেশের যারা সুশীল সমাজ তারা কি সবাই সত্য কথা বলে? এই দেশে একমাত্র 90 সালের পরে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশীল সমাজকে আমরা দেখেছি যে বিশিষ্ট নাগরিকরা নির্বাচন কমিশনকে নিয়ে একটা অবজারভেশন তারা রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে জানিয়েছিল। এটা নিয়ে আপনাদের দলে কোনো আলোচনা হয়েছে বা কেন্দ্রীয়ভাবে এটা কোনো ব্যাখ্যা? আমি বলি যে বিশিষ্ট নাগরিকরা রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলতে পারে, কিন্তু ওনারা যদি সব বিষয়ে সত্য কথা বলে সোচ্চার হয় তাহলেই ভালো লাগে। উনরা যদি 21 আগস্টের গ্রেনেড হামলার কথাটা বলতেন যে বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা হয়েছিল, এইটা নিন্দনীয়। উনরা যদি আমার বদিউজ্জামান বললেন আলোচনা হচ্ছে শ্রেষ্ঠ পথ, কিন্তু উনি কি আমার এই প্রশ্নের উত্তর দিবেন যে 2014 সালের 5 জন নির্বাচনকে সামনে রেখে আলোচনার জন্য টেবিলে ডেকেছিলেন ফোন করে, আজকে সেদিনকে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কি আচরণ করেছিলেন সেই ব্যাপারে ওনারা কোনো মন্তব্য করেছেন? আমি ধরে নিলাম যে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মারা যাওয়ার পর শেখ হাসিনা বাহবা নেওয়ার জন্য সেই দিন তাকে সহানুভূতি জানাতে গিয়েছিলেন, সেদিন যে আচরণ করেছিলেন সেই আচরণের ব্যাপারে কি বদিউজ্জামান ভাইরা কোনো ক্ষোভ প্রকাশ করেছেন? যে শিমুল বিশ্বাস একজন প্রধানমন্ত্রী তার দলটি গেটের উপর আমাদের সময় একেবারে শেষ দিকে, একটু বক্তব্য সংক্ষিপ্ত হলে ভালো হয়। এইটা কি শিষ্টাচার বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে? সব কথাগুলো সত্য কথা বলেন, সমালোচনা করেন, আমরা সমালোচনায় বিশ্বাস করি, আমাদেরও ভুল হতে পারে, আমাদের প্রধানমন্ত্রী বলে আমাদেরও ভুল, আপনি দুর্নীতি, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমাদের দুর্নীতির জিরো টলারেন্স। আলোচনার রাস্তা সবসময় খোলা বলছিলেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সব দল অংশগ্রহণ করবে এবং আলোচনার মাধ্যমে দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আন্তরিক গণতান্ত্রিক যে চর্চা সেটা এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। CSRM মুক্তবাগ দেখছিলেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কাল আবার একই টাইমে দেখা হবে, ভালো থাকবেন।